শ্রীরামপুরে কি করলেন? শ্রীরামপুর তো যখন গেলাম তখন দেখলাম 10টা ক্রিমিনাল গ্যাংস। তারপর উত্তরপাড়ার দিকে রমেশ মাহাতো আর তখন হচ্ছে শ্যামল বেঁচে ছিল, হুব্বা শ্যামল। তারপরে এদিকে ছিল হুলো কেলো, এদিকে পঙ্খী, এদিকে হচ্ছে গিয়ে আরও অনেকে বাচ্চা, এইসব গ্যাং ছিল। তো ওদের তো আমি যখন থানায় গেলাম, আমরা যখন কোনো থানায় যেতাম আমি, তো সেখানে আমি গিয়ে চুপচাপ বসে থাকতাম 4-5 দিন, 6 দিন, 10 দিন, যে কী হচ্ছে বোঝার চেষ্টা করতাম। এবং বডি ল্যাঙ্গুয়েজগুলো কোন অফিসারের কীরকম আছে, কে ক্রিমিনালের খবর রাখে, কে জাস্ট এলাম গেলাম চাকরি করলাম এরম আছে, কে খালি কেস তদন্ত নিয়েই ব্যস্ত আর বেশি কিছু দেখে না, কার পাবলিক ডিলিংস ভালো। এবার এই যে প্রপার ইউজ অফ ম্যান পাওয়ার, এটা করতে এবং বুঝতে একটু সময় লাগে। তো তখন নতুন আইসি হলে সবাই আইসির কাছে এসে একটু জ্ঞান ট্যান দিয়ে দেয় যে স্যার এটা করবেন, এই জায়গাটা এরকম, এই পলিটিক্যাল, এই ও যে বাতাবরণে বড় হয়েছে। আমি তো আসানসোল দুর্গাপুরে চাকরি করেছি, আমাদের আসানসোল দুর্গাপুরের পুলিশ অফিসাররা যে বাতাবরণে তৈরি হয় খুব দক্ষতার সঙ্গে, আমি অন্য কাউকে ছোট করছি না, কিন্তু এত চ্যালেঞ্জেস আছে আসানসোল দুর্গাপুরে, এবং এত ভালো ভালো অফিসার সাপ্লাই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আসানসোল দুর্গাপুর, যে এটা কল্পনাই করতে পারবেন না। ঠিক। তো সেই জায়গায় শ্রীরামপুরে এলাম, এসে দেখলাম যে খুব ভয়ানক ভয়ানক মার্ডার হয়। একটা মার্ডার দেখলাম যে বারান্দায় মা দাঁড়িয়ে আছে, অটো নিয়ে ছেলে ঢুকেছে, অটো চালক, তাকে বসিয়ে তার মাথার উপরে গুলি করলো, মানে করেছে মায়ের সামনে। মা আমাকে স্টেটমেন্ট দিয়েছিল। তো সেই বডি তুললাম, কোনো হেলদোল নেই, মানে কোনো অ্যাজিটেশন বা কোনো পাবলিক রিসেন্টমেন্ট, কারণ এটা অভ্যস্ত হয়ে গেছে শ্রীরামপুরবাসী। তখন আমি বলছি 2010, তখন গভর্নমেন্ট চেঞ্জ হয়নি সেই সময়, ভয়ানক ক্রাইম, এবং প্রত্যেকের কোনো না কোনো জায়গায় একটা লেজুর বাঁধা রাজনৈতিক। এবং তখন একটা পার্টির উত্থান হচ্ছে, একটা পার্টি ডাউন হচ্ছে, তখন মানে আর একটা পার্টি মজবুত হচ্ছে, আর একটা পার্টি, তখন তো বোঝা যায় না যে একদম ডাউন হচ্ছে, তো একটু এরকম, মানে ফলে সব দিকে ব্যালেন্স করে চলছে তখন। আর সেই সময় প্রশাসন সব থেকে ঢিলা থাকে। হ্যাঁ, তো এই সময় আমি গিয়ে দেখলাম যে এদের মানি পাওয়ারটা কোথা থেকে আসছে। তখনও দেখেছি আমি যে মাহেশ অঞ্চলে, যেখানে মাহেশের হ্রদ বিখ্যাত, তার ওই ঘাটগুলোতে নদী বক্ষে পাম্প লাগিয়ে বালি চলছে, সেই বালি উত্তোলন হচ্ছে, সেটা একটা চেন সিস্টেমে জায়গা মতো যাচ্ছে। তারপরে সেই ঘাটে গিয়ে আমি রেড করেছি। সেই ঘাটে গিয়ে রেড করে, কারণ তুমি মার্ডার করেছো এলাকায়, তোমাকে আমি বালিঘাট চালাতে দেবো কেন? আমি তোমার ইকোনমিক কন্ডিশনটাকে হিট করব। আজকে তো যদি মার্ডার না করতো তাহলে বালিঘাট চালাতে দিতেন না, তখন আমি নতুন গেছি, তুমি মার্ডারও করবে, বালিঘাটও চালাবে, ব্যবসাও করবে। আমি বালির লিগালিটি আছে কি কতটা আছে, ওরা তো একটা লিগাল কাগজ সামনে রাখেই, কিন্তু পেছনের দিকে তো ইলিগাল হচ্ছেই। তো ভালো করে খুঁজে দেখলে পাবো। তো ওটা রেড করলাম, ওকে ক্রিমিনালের খোঁজ করতে ওর ঘাটে তো যাবই। এই করে আস্তে 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 ক্রিমিনালরা বুঝতে পারলো যে একে সেটিং করা যাবে না। টিমটাও আস্তে আস্তে চেঞ্জ হলো, আর বড় সাহেব ছিলেন, উনিও সেইভাবে গাইড করলেন। আমি তো কাউরি কথা শুনতাম না, আমি নিজের মতো চলতাম, আমার সুপিরিয়র অফিসারকে রিপোর্ট দিতাম। উনি যতক্ষণ অবধি বলেছেন যে হ্যাঁ এইভাবে চলো তুমি, চললাম। এই করতে করতে আমার একটা ঘটনা ঘটে গেল শ্রীরামপুরে। ঘটনা ঘটলো মানে রাত্রিবেলা রেড করছিলাম, ওয়ারেন্ট ধরতে গেছিলাম, বেসিক্যালি রিসরা অঞ্চলে ওয়ারেন্ট ধরছিলাম। ওয়ারেন্ট ধরে তুলেওছি গাড়িতে। এমন সময় আমার ক্রিমিনালকে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, তাকে ধরে গাড়িতে তুলেছি। আমরা বলি ওয়ারেন্টি রেড আমাদের ভাষায়, সেই জন্য আমি একটু ব্যাখ্যা করে দিলাম। হ্যাঁ, তো ওয়ারেন্ট ধরার পরে সেই ওয়ারেন্টিকে তুলে যখন যাচ্ছি, তখন একজন ভালো এসআই ছিল আমার, সে তার কাছে একটা ফোন আসে, ও একটু নেটওয়ার্ক রাখতো, যে স্যার মাছবাজারে ডাকাতি হচ্ছে। শ্রীরামপুর মাছবাজার হচ্ছে গিয়ে একদম শ্রীরামপুর স্টেশনের পাশে। কটা বাজে তখন? তখন 2টো থেকে 2:30 রাত্রি। তো আমার তো উইলি জিপ দুদিক খোলা, খুব ভালো একজন, আমার যতটুকু মনে পড়ছে তুষার বলে একজন ড্রাইভার ছিলেন, তুষার মুখার্জি প্রবাবলি, পরবর্তীকালে অনেক বড় সাহেবদের গাড়ি চালিয়েছেন, খুব দক্ষ ড্রাইভার। ও সাংঘাতিকভাবে গাড়ি চালিয়ে নিয়ে চললো। আর আমাদের 2টো বাইক ছিল, তাতে আমাদের পিসি পার্টির সুজিত, তারপরে পার্থ সাব ইন্সপেক্টর, এরা ছিল। ওরাও ঊর্ধ্বশ্বাসে ওই দিকেই আমরা যাচ্ছি, মুভ করছি।
মুভ করতে গিয়ে আমরা যখন বাজারে পৌঁছলাম তখন ডাকাতদের দল রিট্রিট করে একটা দিকে চলে গেছে, এটা আমাদেরকে ওরা বললো। আর তার সঙ্গে দেখলাম যে পুরো ইনজোর্ড কন্ডিশনে দুজন মাছওয়ালা, মাছ বিক্রেতা বা ব্যবসাদার লোক ইনজোর্ড অবস্থায়, প্রফিউজ ব্লিডিং। তো আমরা তখন ওদেরকে বললাম যে ভাই আমাদের ঘেরাও ফেরাও করবে না, এখন আমাদেরকে চেঞ্জ করতে দাও, তারপরে আমরা নিজে এসে ঘেরাও হবো। ওরা অ্যাজিটেশন করতে আরম্ভ করেছিল মাছ বাজারে, একটা ক্যাওস করে দিয়ে ডাকাতি করে মোবাইল, মাছ, টাকা পয়সা নিয়ে 8-10 জনের একটা টিম বেরিয়ে যাচ্ছে। তো আমরা উল্টো দিক দিয়ে, ওরাই আমাকে ওই পিসিবাটিই বললো, তখন তো আমি সবে 2-4-5 দিন গেছি, ওরাই বললো স্যার আপনি এই দিক দিয়ে যান তুষারকে নিয়ে, আমরা এই দিক দিয়ে ঢুকছি বলে দুদিক দিয়ে আমরা এসছিলাম। আর ডাকাতদেরকে রেল লাইনে ক্রস করতে আমরা যখন দেখলাম তখন আমাদের দেখেছে পুলিশের গাড়ি আর ওইদিকে লাইট পড়েছে আর ওইদিকে বাইকের, সঙ্গে সঙ্গে ওরা বোম এবং গুলি চালিয়েছে। আচ্ছা, তো আমরা রিটালিয়েট করেছি, একদম রিটালিয়েট করেছি। ডাকাতের সামনে যাবেন, আপনাকে বোম গুলি চালাবে না? ওরা তো এখানে এমন গুলি চালিয়েছিল মাছ বাজারে যে টিন ফুটো করে দিয়েছিল, এমনি ভয় প্যানিক করে। ওরা কাউকে মারেনি, কিন্তু চপার টপার মেরেছিল, মাথা ফেটেছিল দুজনে। তো গুলি চালালো ওরা, গুলি চালালো, তো আমরাও গুলি রিটালিয়েট করলাম। তো গুলি থেমে গেল, এগিয়ে গেলাম, দেখলাম দুজন পড়ে গেছে এবং তারা মারা যায়নি, তাদের লোয়ার পার্টে, কোমরে, থায়ে, পেছনে গুলি লেগেছে। মানে গুলি চালালে কি আপনারা নিচের দিকেই চালাতেন যাতে না? না, আমরা তো দেখুন তখন ওই নিচে সামনে থাকবে না, আপনার এত নার্ভ কাউরির স্ট্রং না যে তখন আপনি নিজেকে সেভ করবেন। ডাকাত 12-14টা ছেলে, সবার হাতে একটা করে পিস্তল, আর এদিকে পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছে, বম টম আছে, তো আপনাকে তো রিটালিয়েট করতেই হবে, না হলে আটকাবে। 2010 এখন কি বুলেট প্রুফ জ্যাকেট ছিল না? সেই সময়ও ছিল না। না, আমি তো বুলেট প্রুফ জ্যাকেট কিছু পেয়েছিলাম যখন সিআইডিতে ছিলাম, জঙ্গলমহলে সাহেবদের সঙ্গে যেতাম, তখন 2-1বার পড়েছি। আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরতামই না, এবং আমাদের সেই কারেজটা আছে, জানি আমি যে আর্মস নিয়ে আছে। তো সব জায়গায় কাজ করে না, উচিত এখন যে সফিস্টিকেশন এসে গেছে ক্রাইমে, তাতে উচিত। তো তারপরে ওই দুজন ক্রিমিনালকে আমরা তুলে আনলাম, তুলে এনে হসপিটালে নিয়ে গেলাম, পকেট ভর্তি গুলি পেয়েছিলাম তাদের কাছ থেকে। ডাক্তারকে বললাম, আর ওই দুজনকেও নিয়ে এলাম, ডাক্তারকে বললাম যে স্যার আপনি লিখুন যে ডাকাতি করতে গিয়ে ও এরকম ধরা পড়েছে, এবং ওর দিয়ে হসপিটালে আমি সিজার লিস্ট বানিয়েছিলাম, কারণ তখন পিও থেকে তুলে এনে হসপিটালে ওখানে সিজার লিস্ট বানিয়েছিলাম, আর পিওতে আলাদা সিজার লিস্ট হয়েছিল। এবং দুজন যে লোক ইনজোর্ড হয়েছিল তাদেরকে দিয়ে আইডেন্টিফাই করালাম, এবং 3টে কেস হয়েছিল। এবং আমাকে সাহেবরা বলেছিল যে তুমি কাকে চাও, এত বড় যে ঘটনাটা ঘটলো, তো টু ড্র আপ দ্য এফআইআর কাকে চাও পান্ডে। তো আমি তখন সিআইডি থেকে সবে গেছিলাম, তো আমাকে রশিদ সাহেব, আমাদের আজকে নেই উনি গেছিলেন সিআইডির গাড়ি দিয়ে, এবং উনি আমার 3টে এফআইআর ড্রাফট করে দিয়েছিলেন। শুনলো পুরো, শুনে বললো কী কী সিজ করেছিস, কী কী পাওয়া গেছে। 3টে এফআইআর হয়েছিল। কেন? একজন পাবলিক আমাদের ফায়ারিংয়ের ভেতরে পড়ে গেছিল, কিন্তু ও কী করেছিল, ডাক করে গেছিল, ও একটা ড্রেনের ভেতরে ঢুকে গেছিল, ওকেও ছিনতাই করছিল ডাকাতরা অন ওয়েতে। ও রাত্রিবেলা কলকাতায় হোটেলে কাজ করে, ওর একটা দামি বাইক নিয়ে যাচ্ছিল, হি ওয়াজ কট বাই দ্য ডকাইট অন ওয়ে, যে এটাও পাচ্ছি, এটাকেও ছিনতাই করে। হ্যাঁ, তো ওর একটা এফআইআর হলো। তারপরে আরও দুটো। মাঝখানে একটা কথা বলি, ওয়ারেন্টিটা গাড়িতে ছিল, মানে ওই যে যাকে ধরেছিলেন সেই ঘটনা, তাকে সেভ করতে গিয়ে আমাদের জীবন বেরিয়ে গেছে, কারণ আমরা তো নেমে গেছি এ করতে। অদ্ভুত ব্যাপার, তাকে বলেছি মাথা নিচু করে বসে থাকবি, তুই পালাবি না, তুইও মরে যাবি তাহলে। এসব গোলাগুলির ভেতরেও মাথা নিচু করে, জিপটা একটু ডিস্টেন্সে ছিল তো, ও তুষার আমরা সবাই নেমে গেছি এরকম হচ্ছে, ও কিন্তু চুপ করে বসেছিল, ও পালাইনি। ও দেখেছে আমি এসব দেখছে, ওর মানে ও মাথা নিচু করেই বসে, ভয়ে ও কিছু করেনি। ও তো ছিচকে চোরফোট ছিল, ওর ওয়ারেন্ট ছিল, ওকে ধরেছিলাম।